আজ রিনিতা বড় বিপদে পড়েছিল, কারণ তার শ্বশুরবাড়ির সকলেই তার গোল রুটি করার পদ্ধতি জানতে পেরে গিয়েছিল। সেজন্য তাকে সকলেই অনেক রাগমুখ করছিল। মা, অনুপম, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি গোল রুটি বেলতে পারি না, সেজন্যই এই কাজ করেছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি যদি জানতাম না তুমি এরকম অকর্মের ঢেকি, তাহলে আমি আর তোমাকে বিয়েই করতাম না। একটাও ঠিকভাবে কাজ কাম করতে পারো না, সে আবার নাকি সংসার করবে। আজই আমি তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসার ব্যবস্থা করছি। মা, আপনি দয়া করে অনুপমকে আটকান, ও না আমাকে বাপের বাড়িতে দিয়ে আসে। আপনি ওকে বারণ করুন মা। আমার এই 2 দিন হলো বিয়ে হয়েছে, এখন যদি আমাকে আপনার ছেলে বাপের বাড়িতে দিয়ে আসে, তাহলে আপনাদেরও মান সম্মান থাকবে না, আর আমার বাবা মারও মান সম্মান থাকবে না। এভাবে রিনিতা তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে কাকুতি মিনতি করছিল। আসলে রিনিতা ঠিকই বলছিল, সে গোল রুটি বানাতে পারতো না। শুধু গোল রুটি কেন, বাড়ির কোনো কাজই সে পারত না। কয়েক মাস আগের কথা, যখন রিনিতা কলেজে পড়াশোনা করত। এমনই একদিন রিনিতা বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছিল। তখন তার মা ভানুমতী দেবী বলেন, এই রিনিতা, বেলা 10টা বাজে, এবারে ওঠ। বাড়ির একটাও কাজ কাম শিখলি না এখনো পর্যন্ত। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কি করবি? তখন তো সেই আমাকেই কথা শুনতে হবে নাকি? ওহ মা, আমাকে ঘুমাতে দাও তো। আমার 12টা থেকে ক্লাস রয়েছে, আর 10 মিনিট আমাকে ঘুমাতে দাও। আমি উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যাব। বলি, তুই কবে আর কাজ কামটা শিখবি শুনি? পড়াশোনাতেও তো সেরকম নোস যে কোনো একটা চাকরি বাকরি তোর কপালে জুটবে, আর বাড়ির কাজ কামও কিছু জানিস না। মা, তুমি কি যে বলো না, আমি তো ভাত ডাল তরকারি সব কিছুই করতে জানি। তুমি আমাকে ঘুমাতে দেবে না, আমি বুঝতে পেরেছি। সেজন্য এরকম কথাবার্তা বলে আমার মাথা গরম করাচ্ছ। এই শোন, শুধু ভাত ডাল তরকারি করতে জানলেই সংসার করা যায় না। বলি, তুই কি গোল গোল রুটি বানাতে পারিস? শ্বশুর বাড়িতে গিয়ে গোল গোল রুটি না বানাতে পারলে দেখবি সকলেই হাসাহাসি করবে, তখন তোর মায়ের কথা ঠিক মনে পড়বে। ভানুমতী দেবী এভাবেই গজগজ করছিলেন। এরপর রিনিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। রিনিতা বাড়ির কাজকামের পাশাপাশি পড়াশোনাতেও ফাঁকিবাজ ছিল। রিনিতাকে দেখতে বেশ সুন্দরী ছিল, তাই সে আরও কি করলে সুন্দরী হওয়া যায় এইসব নিয়ে সারাদিন পড়ে থাকতো। এমনই একদিন কলেজের একটি ছেলে বলে, এই দেখ দেখ, আমাদের ব্যাচের ওই রিমিটা একদম গবেট। তুই দেখবি ও এবছর ফেল করবেই করবে। পড়াশোনা তো একদমই করে না, সবসময় রাগ মুখ খায়। আরে ও গবেট তো কি হয়েছে, দেখছিস না ওকে দেখতে কত সুন্দর। এমনিতেই ওর পিছনে ছেলেদের লাইন লেগেই আছে। একটা বড় লোকের ছেলে দেখে বিয়ে করে নেবে আর কি, তারপর সেটেল হয়ে যাবে। ওই বেশ মজাই রয়েছে, বুঝলি তো। এভাবেই রিনিতাকে নিয়ে কলেজের সকলে নানান রকম কথাবার্তা বলতো। এভাবেই দেখতে দেখতে কলেজের পরীক্ষা চলে আসে। এরপর রিনিতা পড়াশোনা না করার জন্য পরীক্ষায় ফেল হয়ে যায়। তখন রিনিতার মা ভানুমতী দেবী বলেন, কি পরীক্ষায় ফেল হয়েছিস তো? আমি জানতাম এরকমই কিছু একটা ঘটনা তুই ঘটাবি। যাই হোক, আমি তোর বিয়ের ব্যবস্থা শুরু করছি। অনেক পড়াশোনা হয়েছে, আর নয়। হ্যাঁ মা, তুমি বরং তাই করো। আমার জন্য ছেলে দেখো। আর হ্যাঁ, আমার জন্য যাতা ছেলে দেখলে আমি কিন্তু বিয়ে করব না। সরকারি ছেলে দেখতে হবে, তবেই আমি বিয়ে করব। রিনিতাকে দেখতে সুন্দর হওয়ায় তাই তার জন্য ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসতে শুরু করে। এরপর তারই মধ্যে দেখে শুনে ভালো সরকারি করা ছেলে অনুপমকে রিনিতা বিয়ে করে। বিয়ের পর রিনিতা তার শ্বশুরবাড়িতে চলে আসে। এরপর তার শাশুড়ি মা নয়নতারা দেবী বলেন, বাহ, আমার বৌমাকে তো বেশ সুন্দরই দেখতে হয়েছে। যাক বাবা, আমাদের এই কলোনির মধ্যে আমার বৌমা হচ্ছে সব থেকে সুন্দরী। আমার মুখ উজ্জ্বল করেছিস বাবা তুই। তা বৌমা, তুমি রান্না বান্না সব কিছু পারো তো? শাশুড়ির কথা শুনে রিনিতা মনে মনে বলে, এই রে, আমি তো সেরকম কিছুই রান্না বান্না পারি না। কিন্তু না, এখন শাশুড়ি মাকে কিছু বললে হবে না, তাহলে উনি আমাকে নিয়ে হাসাহাসি করবেন। কি হলো বৌমা, কিছু বলছো না যে? রান্না বান্না পারো তো, নাকি কিছুই পারো না? হ্যাঁ মা, আমি সব রান্না বান্না পারি। বাড়ির সমস্ত কাজকাম আমি খুব ভালো করে পারি। আমি তো আমাদের বাড়ির সমস্ত রান্নাবান্না যাবতীয় কাজকাম করতাম। তা বেশ ভালো। তা তুমি গোল গোল রুটি বানাতে পারো তো? আমরা আবার কেউ ভাত টাত খাই না বাপু, কারণ আমাদের সুগার আছে তো। আমরা সবাই রুটি ভক্ত। এই মরেছে, আমি তো রুটি বানাতেই পারি না। যাই হোক, এখন হ্যাঁ বলে দিই, তারপরে দেখা যাবে। হ্যাঁ মা, আমি খুব সুন্দর রুটি বেলতে পারি। একেবারে পুরো পূর্ণিমার চাঁদের মতো গোল হয় আমার রুটি, দেখলেই প্রাণ ভরে যাবে। যাক বাবা, এবারে নিশ্চিন্ত হলাম।
বৌমা এখন যাও, গিয়ে বিশ্রাম নাও। কাল সকালেই তোমাকে প্রথম রান্নায় রুটি করতে হবে। ওই তোমাকে 10-15 জনের মতন রুটি করতে হবে আর কি। শাশুড়ির মুখে এরকম কথা শুনে রিনিতা চিন্তায় পড়ে যায়। এরপর সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। কিন্তু সারা রাত তার ঘুম আসে না, কারণ রাত পোহালেই সকাল হলে তাকে রুটি করতে হবে, তাও আবার গোল গোল। এরপর সকাল হলে সে সকলের আগে উঠে রান্নাঘরে চলে যায় এবং আটা মেখে রুটি করা শুরু করে দেয়। কিন্তু সে যখনই রুটি করতে যায় তখনই হয় ইন্ডিয়ার ম্যাপ নয় আফ্রিকার ম্যাপ হয়ে যায়, যেটা দেখে সে বলে, হে ঈশ্বর, এবারে আমি কি করব? আমি তো শাশুড়ি মাকে বলে দিলাম পূর্ণিমা চাঁদের মতন আমার রুটি গোল হয়, কিন্তু এই যে ম্যাপ হয়ে যাচ্ছে, আজ মনে হয় মান সম্মান সব গেল। এভাবেই রিনিতা মনে মনে ভাবছিল। ঠিক সেই সময় তার শাশুড়ি মা হাঁক দিয়ে বলে, কি গো বৌমা, তোমার রুটি করা হলো? সেই সকাল থেকে তুমি রান্নাঘরে ঢুকেছো, ভর দুপুর হয়ে গেল, কখন খাওয়া দাওয়াটা হবে? তাড়াতাড়ি নিয়ে এসো। শাশুড়ির কথা শুনে রিনিতা সেই বাঁকা চোরা রুটি নিয়ে চানা মটর দিয়ে আত্মীয়দেরকে খেতে দেয়, যেটা দেখে সকলেই হাসাহাসি করতে থাকে। এরপর আত্মীয়রা চলে গেলে নয়নতারা দেবী বলে, কি হলো বৌমা, তুমি যে বললে তোমার রুটি পূর্ণিমা চাঁদের মতো গোল হয়, এ তো ইন্ডিয়ার ম্যাপ অস্ট্রেলিয়ার ম্যাপ হয়ে গিয়েছে। তুমি তাহলে আমাকে মিথ্যে কথা বলেছিলে? তোমার জন্য আজ সকলের সামনে আমার নাক কাটা গেল। আসলে মা, আমার হাতটা না খুব যন্ত্রণা হচ্ছিল, সেই জন্যই রুটি গোল হয়নি। আমি কথা দিচ্ছি নেক্সট টাইম আর রুটি এরকম বাঁকাচোরা হবে না। তারপর তাদের শাশুড়ি বৌমার কথা শেষ হতে না হতেই অনুপম এসে বলে, কাল আমার বন্ধুরা আসছে তোমার হাতে গোল রুটি খাওয়ার জন্য, কমসে কম আমার মান সম্মানটা রেখো, বুঝলে তো? এরপর অনুপম চলে যায়। এভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। এদিকে রিনিতা ভেবে উঠতে পারছিল না কি করে সে গোল রুটি বানাবে। পরের দিন অনুপমের বন্ধুরা এসে হাজির হয়। এরপর রিনিতা রুটি বানাতে থাকে, কিন্তু তারপরও সে গোল রুটি বানাতে পারে না। এভাবেই কি করবে না করবে কিছুই খুঁজে পাচ্ছিল না। এমনই সময় তাড়াহুড়োতে সে পা মুচকে টেবিলে আটার উপরে বসে পড়ে। এরপর সে বলে, এ মা, পাটা আমার এখনই মচকাতে মন গেল। আমি রুটির উপরে বসে পড়লাম, এখনই আটাগুলো আবার ফেলে দিতে হবে। কিন্তু এ কি, রুটি তো গোল হয়ে গিয়েছে, একেবারে ঠিক পূর্ণিমা চাঁদের মতো গোল হয়েছে। আমি এভাবেই একটা একটা করে আটার উপরে বসে খুব সহজেই গোল রুটি বানিয়ে ফেলতে পারবো। এই বলে সে আনন্দে লাফাতে থাকে। এরপর এভাবেই একটা একটা করে আটার উপরে বসে গোল গোল রুটি বানাতে থাকে আর অনুপমের বন্ধুদের কাছে গোল রুটি সার্ভ করতে থাকে। গোল রুটি দেখে সকলেই অবাক হয়ে যায় এবং সকলেই রিনিতার খুব প্রশংসা করতে থাকে। এমনই সময় অনুপমের এক বন্ধু রান্নাঘরে আচার নিতে আসে। তখন রিনিতার গোল রুটি বানানোর এই কর্মকাণ্ড দেখে সে সকলকে ডাকে এবং সকলেই রিনিতার এই কর্মকাণ্ড দেখে রাগমুখ করতে থাকে। আর রিনিতাও তার ভুল স্বীকার করে এবং তাকে বাপের বাড়িতে না রেখে আসে সেজন্য অনুরোধ করতে থাকে। তখন নয়নতারা দেবী বলেন, বৌমা, তুমি যেটা করেছো অন্যায় করেছো। তুমি যদি প্রথম দিনই স্বীকার করে নিতে তাহলে আজ এইভাবে আমাদের মান সম্মান হারাতে হতো না। অনুপম, বৌমাকে মায়ের বাড়িতে রেখে আসিস না বাবা। ও যেমন কাজ জানে না, ওকে শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। ওকে একটা সুযোগ দেয়া হোক। নয়নতারা দেবী এভাবে বললে অনুপম রিনিতাকে একটা সুযোগ দেয়। এরপর রিনিতাও নিজের ভুল বুঝতে পেরেছিল। তারপর থেকে সে তার শাশুড়ি মায়ের সঙ্গে থেকে সমস্ত কাজ শিখতে থাকে এবং কয়েকদিনের মধ্যে রিনিতা রান্না বান্নায় পারদর্শী হয়ে ওঠে আর সে এখন গোল গোল রুটি বেলতেও শিখে যায়। এখন আর তার কোনো কিছুতেই সমস্যা ছিল না। সে সকলকে নিয়ে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। নীলিমা তার স্বামী রাজীব এবং তাদের একমাত্র সন্তান ময়নাকে নিয়ে বকুলতলা গ্রামে বসবাস করে। রাজীব দিনমজুরির কাজ করে, যেমন তেমন করে সংসার চালাতো, কিন্তু তাতেও তার সংসারটা চলছিল না, কারণ শীত পড়ে গিয়েছে, যার কারণে সেখানের কাজও বন্ধ হয়ে পড়েছে। তাই সংসার চালাবার মতো রাজীবের হাতে আর কোনোই টাকা পয়সা ছিল না, যার কারণে রাজীব আরও ভেঙে পড়েছিল। এমনই একদিন নীলিমা রাজীবকে বলে, রাজীব, তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো? তোমাকে তো আমাদের জন্য এই জীবনের লড়াই লড়তেই হবে। আমাদের সন্তানের কথা ভেবে তোমাকে যেমন হোক করে এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে রাজীব। সেটা তো আমি জানি না কি করব।
আর এখন আমি কি করবো তাও বুঝতে পারছি না। এই কনকনে ঠান্ডাতে মেয়েকে গরম খাবার তো দূরের কথা, গরম কাপড়ও জোগাড় করে দিতে পারছি না। মেয়েটাকে যে কিভাবে রাখবো তাও বুঝতে পারছি না। আমি বাবা হয়ে আমার কর্তব্যও পালন করতে পারছি না। রাজীব, তুমি এরকম ভাবে বলো না, মেয়েটা শুনলে অনেক কষ্ট পাবে। আর তাছাড়া আমি মা হই কি এমন করছি বলো? বাবা হয়ে তবু তো তুমি ওর মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিচ্ছ, কিন্তু আমি তো সেটাও করতে পারছি না মা হয়ে। আমি তো মায়ের কর্তব্যটা পালনই করতে পারছি না। নীলিমা আর রাজীব যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের ছোট্ট মেয়ে ময়না চলে আসে। আর সে তখন বলে, মা বাবা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। তোমরা যেমন করে থাকবে খাবে, আমিও তোমাদের সঙ্গে তেমন করেই থাকবো। তোমাদের সঙ্গে তেমনই খাবার খেয়ে থাকবো। আমার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না বাবা মা। না রে ময়না, তুই তো এখন অনেক ছোট, তুই এসব কি করে বুঝবি বল? তোকে অনেক শীত লাগছে তাই না? আয় মা, আমার কোলে আয়। আমি তোকে আমার শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখবো, তাতে করে হয়তো একটু শীত কম লাগতে পারে। মা, তুমি আমাকে জড়িয়ে রাখবে, তাতেই আমার শীত আর লাগবে না। কিন্তু মা, তোমারও তো গায়ে কিছু নেই, তাহলে তোমাকেও তো শীত লাগবে। আর বাবা, তুমিও তো ঠান্ডার মধ্যে কিছুই পরোনি, তোমাকেও তো ঠান্ডা লাগছে। মা ময়না, তুমি কোনো চিন্তা করো না বাবু, আমাদের ঠান্ডা লাগবে না। তুমি তো ছোট, তোমার তাই বেশি ঠান্ডা লাগবে। বাবা, তুমি আমাকে বলেছিলে আমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবে, গরম গরম জিলিপি। তুমি আমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবে তো বাবা? হ্যাঁ রে মা, তোর বাবার মনে আছে তোর জন্য জিলিপি আনার কথা, কিন্তু পয়সার কারণে তোর বাবা জিলিপি আনতে পারছে না। আর এই শীতের রাত্রিবেলা আর কেউ দোকানও খুলতে চায় না রে মা। এত কনকনে শীতে কে বাইরে থাকতে চায় বল? সকলেই তো একটু লেপের ভিতরে থাকতে চায়, আর বড় লোকেরা তো বাড়ি থেকে বেরই হয় না। এসব কথাবার্তা বলতে বলতে নীলিমা নিজের কাজ মিটিয়ে নেয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বাড়িতে রেশনপত্রও কিছুই ছিল না, যা ছিল কয়েকদিন চলে গিয়েছে। কিন্তু আর চলছে না বলেই নীলিমা রাজীবকে বলে, কি হবে বলো তো এবারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা না হয় খিদে সহ্য করে থাকবো, কিন্তু আমাদের ময়না, ও কিভাবে খিদে সহ্য করবে? তুমি ওর জন্য কিছু ধার দেনা করে রেশনপত্র কিনে নিয়ে আসো না গো। কি কাজ করা যেতে পারে তাও তো বুঝতে পারছি না। তোমার কাছে যদি কিছু বুদ্ধি থাকে আমায় বলো, এমন একটা বুদ্ধি দাও যাতে আমি কাজে লাগাতে পারি। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু আমি জানি না সেটা আদেও কাজে লাগবে কি। আমার মাথায় যেটা আছে আমি সেটাই বলছি। আসলে আমি ভাবছিলাম এই শীতে কেউ তো বাড়ি থেকে বের হতে চায় না, আর বড় লোকেরা তো ভয়েতে রান্নাঘরেও যেতে চায় না এই ঠান্ডার কারণে। তাই আমি বলি কি, তুমি যদি লোকের বাড়িতে গরম গরম খাবার মানে বিরিয়ানি পৌঁছে দাও, তাহলে তো বেশ ভালোই টাকা লাভ হতে পারে, তাই না? নীলিমা, কথাটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু আমার মতো গরিবের কাছে কেউ বিরিয়ানি কিনতে চাইবে? নিতে চাইবে কি চাইবে না সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি একবার চেষ্টা করে দেখো আর তাতে যদি লাভ হয়, তাহলে তো আমাদেরই ভালো হবে বলো। তুমি দয়া করে এই কাজটা করে দেখো আমাদের মেয়ের জন্য। আমাদের মেয়েটারও তো শখ পূরণ করতে পারবো বলো। হ্যাঁ, খুব ভালো। জানো নীলিমা, আজ তুমি আছো বলে আমি কোনো একটা আশার পথ দেখতে পাচ্ছি। তুমি যদি না থাকতে আমি জানি না তাহলে আমি কি করতাম। আমি বিরিয়ানি বানিয়ে দেবো, আর তুমি রাত্রিবেলা গরম গরম বিরিয়ানি সাইকেলে করে গিয়ে বিক্রি করে আসবে। ঠিক আছে নীলিমা, তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। কিন্তু নীলিমা, বিরিয়ানি বানাতে তো মাল মশলাও লাগবে, তা তো ওসব কিনতে অনেক টাকা পড়ে যাবে। ওইসব এখন কোথায় থেকে জোগাড় করবো বলো তো? তুমি চিন্তা করো না, মা বিয়েতে আমাকে এই ছোট ছোট কানের দুল দিয়েছিল, আর মা যখন মারা যায় তখন মায়ের এই বালা দুটো আমাকে দিয়ে গিয়েছিল। বালা দুটো বিক্রি করলে অনেক টাকা চলে আসবে, আর তা দিয়ে আমরা বিরিয়ানি খুব ভালোভাবেই বানিয়ে ফেলতে পারবো। আর আমার মায়ের কাছ থেকে আমি বিরিয়ানি রান্নাটাও শিখে নিয়েছিলাম। বিয়ের আগেই আমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারতাম গো। এখন সেই বিরিয়ানিটাই আমাদের রোজগারের পথ হয়ে দাঁড়াবে, তুমি দেখবে। কিন্তু নীলিমা, এগুলো আমার বিক্রি করতে কোনোভাবেই মন চাইছে না। ওহো, তুমি ওই রকম করে কেন বলছো? আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি যাও, এখন গিয়ে এগুলো বিক্রি করে দিয়ে এসো। এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। নীলিমার কথাতেই রাজীব অনেকটা খুশি হয়। কিন্তু রাজীব খুশি তো হয়েছিল ঠিকই, কিন্তু সে আবার অন্য কথাও ভাবছিল। অর্ধেক রাস্তায় গিয়ে রাজীব আবারও বাড়ির দিকে ফিরে আসে। কিছু সময়ের মধ্যেই রাজীব তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসে। তারপর নীলিমাকে বলে, নীলিমা, তোমার এগুলো মায়ের জিনিস, বলো আমি এগুলো এইভাবে বিক্রি করে দিতে পারি? এই জিনিসগুলো এখন যদি থাকে তাহলে আমাদের ময়নার বিয়ের সময় এগুলো দিয়ে বিয়ে দিতে পারবো। আর এইগুলো যদি এখন যদি আমরা বিক্রি করে দিই তখন তো আমাদের ময়নাকে কোনো কিছুই দিতে পারবো না। রাজীব, তুমি এসব নিয়ে এখন কেন ভাবছো বলো তো? ময়না এখন অনেক ছোট, আর ওর বিয়ের বয়স হতে করতে যদি আমাদের বিরিয়ানি বিক্রি হয় তাহলে আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে, আর তাই দিয়ে আমরা আমাদের ময়নার জন্য সোনার গয়না বানিয়ে রাখবো। তুমি এসব এখন চিন্তা করো না, যাও এগুলো গিয়ে বিক্রি করে দিয়ে এসো।
কিন্তু নীলিমা, এগুলো আমার বিক্রি করতে কোনোভাবেই মন চাইছে না। চাইছে না বললে হবে না যে রাজীব, এগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো টাকা পাওয়ার সুবিধা নেই। এগুলো দিয়ে আমাদেরকে টাকা পয়সা নিয়ে আসতে হবে। ঈশ্বর যদি দেয় তাহলে আমাদের আবারও টাকা পয়সা হয়ে যাবে। তুমি যাও না গো, বিক্রি করে এসো এগুলো। এভাবেই নীলিমা রাজীবকে সাহস জুগিয়ে দেয়। সাহস জুগিয়ে সোনার বালা এবং কানের দুলগুলো বিক্রি করতে চলে যায়। সেগুলো বিক্রি করে সে কিছু টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে মুদিখানার দোকান থেকে বিরিয়ানির সবকিছু মাল মশলা বেশি বেশি করে নিয়ে আসে এবং ভালো জিনিস নিয়ে আসে, তার সঙ্গে চিকেনও নিয়ে আসে। তারপর রাজীব খুশি মনে বাড়ি ফেরে। রাজীবের হাতে এত ব্যাগপত্র দেখে নীলিমা অনেক খুশি হয়ে যায়। তারপর সে সন্ধ্যাবেলায় বিরিয়ানি বানিয়ে ফেলে। সেই গরম বিরিয়ানি নিয়ে রাজীব বিক্রি করতে বেরিয়ে পড়ে। শীতের রাতে এক ধনী পরিবার কম্বলের ভিতরে বসেছিল এবং তাদের একমাত্র সন্তান স্নেহা তার বাবাকে বলে, বাবা, আমার খুব জোরে খিদে পেয়েছে। দেখো না, মাটা শুয়েই রয়েছে, লেপ ছেড়ে মা তো উঠতেই পারছে না। মায়ের আজ অনেক শীত করছে। বাবা, তুমি আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও না। আজকে না আমার বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে, কিন্তু এখন গরম গরম বিরিয়ানি কোথায় পাবো? স্নেহার কথা শেষ হতে না হতেই তাদের বাড়ির সামনে রাজীব বিরিয়ানি নিয়ে চলে আসে এবং জোরে জোরে চিৎকার করতে করতে বলে, বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খেতে সুস্বাদু, এই ঠান্ডার মধ্যে একদম ফ্রেশ, একদম টাটকা রয়েছে, একবার খেলে বারবার খেতে মন যাবে, চিকেন বিরিয়ানি নিয়ে যান, নিয়ে যান। রাজীবের বিরিয়ানির আওয়াজ শুনে স্নেহা তার বাবাকে বলে, বাবা দেখো, মনে হচ্ছে বিরিয়ানিওয়ালাটা আমার মনের কথা শুনতে পেয়েছে, তাই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। যাও না বাবা, ওই লোকটার কাছ থেকে বিরিয়ানি নিয়ে এসো না। স্নেহার কথা শুনে স্নেহার বাবা রাজীবের কাছ থেকে 100 টাকা প্লেট 3টে বিরিয়ানি কিনে নেয়। একজনের কাছ থেকেই 300 টাকা পেয়ে যায় রাজীব। 300 টাকা পেয়ে সে মনে অনেক খুশি হয়ে যায়। তারপরে এরকম ভাবেই রাজীব সকলের বাড়িতে যায় এবং গরম গরম বিরিয়ানি দিয়ে আসতে থাকে। তখন সকলেই রাজীবের কাছ থেকে বিরিয়ানি নিতে থাকে এবং গরম বিরিয়ানি খাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই রাজীবের সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়। এটা দেখে রাজীব তো অনেকই খুশি হয়। রাজীব খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার বউকে বলে, নীলিমা, সত্যি তোমার বুদ্ধিটা যে এত ভালো হবে আমি কখনো ভাবতেই পারিনি। তোমার বুদ্ধির জোরেতেই আজ আমার অনেকগুলো পয়সা হয়ে গেল। দেখো দেখো, এই এতগুলো পয়সা রোজগার করতে পেরেছি শুধু তোমার ওই প্ল্যানের বিরিয়ানির জন্যই হয়েছে। তোমাকে তো আগেই বললাম, এটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে আমাদের হাতে অনেক টাকা চলে আসবে। শীতের জন্য আমাদের আর ভাবতেও হবে না, আর আমাদের ময়নার জন্যও ভাবতে হবে না। এই টাকা জমিয়ে আমরা ময়নার জন্য সোনার গহনা বানিয়ে রাখবো গো। হ্যাঁ নীলিমা, তুমি একেবারে ঠিক বলেছো। আমি এইভাবে রোজ বিরিয়ানি বিক্রি করতে যাব, আর বড় লোকেরাও তো সব আমার কাছে বিরিয়ানি খেতে আসে। সকলে তো 3-4 প্লেট করে বিরিয়ানি নেয়। বাপ রে বাপ, যাক, এতে করে আমার সেলটা তো বেড়ে যাচ্ছে। এই বলে রাজীব অনেক খুশি হয়ে যায়। রাজীবের খুশি দেখে নীলিমার মন খুশি হয়ে যায়। পরের দিন সকালে রাজীব রেশনপত্র নিয়ে বাড়িতে আসে এবং ময়না, রাজীব আর নীলিমা তারা পেট ভরে খাবার খায়। সেদিনের পর থেকে নীলিমা রাজীবকে চিকেন বিরিয়ানি বানিয়ে দিত, আর রাজীব সেগুলোকেই রাত্রিবেলা পুরো গ্রামে বিক্রি করত। বিরিয়ানি বিক্রি করে রাজীব 11-12টার সময় বাড়ি ফিরত, আর এরকম ভাবেই তাদের কাছে অনেক টাকা চলে আসে। টাকা আসার পর রাজীব ময়নার জন্য, নীলিমার জন্য এবং নিজের জন্য ভালো সুন্দর শীতের সোয়েটার, চাদর সবকিছুই কিনে ফেলে। আর এরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।